সো আমাকে বলা হয়েছে যে ইসের পরে কি বলে তোমাদের মিডের পরে একটা অ্যাপ্লিকেশন দিতে, যে আমরা এটাকে ইমপ্রুভ করতে চাই, আমরা আরো জিনিস পড়াইতে চাইছিলাম আমাদেরকে। যদি অ্যাপ্লিকেশন ইমপ্রুভ হয় তাহলে ফাইনালের সিলেবাস বেড়ে যেতে পারে। ম্যাম দরকার নাই, কম সিলেবাসে পরীক্ষা দেওয়া ভালো। আচ্ছা যাই হোক, ওই যে 10 জনের মতো ঢুকছো এটাই আমি অনেক খুশি, বুঝছো। যাই হোক আমি পড়ানো শুরু করি। তারপর আরো ঢুকবা। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা আজকে হচ্ছে ওই যে 6-7 পিডিএফ এর লাস্টের পার্টটা, যেটা পার্ট 3। সো এটা মোটামুটি লাস্ট ক্লাসে আমি টাচ আপ দিয়েছি, কিন্তু লাস্ট ক্লাসে শুধুমাত্র সাদিয়া ছিল, সো বেচারে একা একাই শুনছে। যাই হোক, তো যাই হোক এখন তোমাদের জন্য আমার রিপিট করাই লাগবে। তো লাস্টে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে লেফট রাইট ডেরিভেশন, ঠিক আছে। এখন লেফট রাইটের সাথে আরেকটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে টপ ডাউন। মানে টপ ডাউন পার্সিংটা কি, তাহলে একদম ধরো ওই যে পার্স ট্রি তোমরা যখন করছো সিটিতে, সে সময় কি করছো যে ইকুয়াল সাইন থেকে আস্তে আস্তে করে এটাকে গ্র্যাজুয়ালি হচ্ছে গিয়ে মানে লিখছো, তাই না, একদম লাস্ট এন্ড পর্যন্ত। তাহলে এটা কি হতেছে যে একদম শুরুর পার্ট থেকে নিচে এরকম করে লিফগুলা ছড়াইতেছে। তো এই জিনিসটাকেই হচ্ছে গিয়ে তোমার এই মেথডটাই হচ্ছে এটা। আচ্ছা এখন এখানে কি দেখাইছে, এখানে হচ্ছে ওই যে আমরা যে প্রসেসটাতে করতেছি, যে একটা স্ট্রিং যে আইডি এই সিচুয়েশনে আসবে তোমার হায়ার অর্ডার ল্যাঙ্গুয়েজ থেকে বা সিএফজি থেকে, যেটাই বলো। সো ওইখান থেকে যখন আইডি এই সিচুয়েশনে আসবে, মানে টোকেনাইজ সিচুয়েশনে চলে যাবে, সো সেটা আমরা একটা লিফ এক্সপ্যানশন আকারে করে থাকি। সো প্রথমে কি করি, এক্সপ্রেশন এই টার্মটাকে ধরি, তারপরে হচ্ছে টার্ম, তারপরে হচ্ছে ফ্যাক্টর। সো একটা গ্র্যাজুয়াল প্রসেসে আমরা সবসময় আগাই। এখন কথা হচ্ছে যে এই যে টপ ডাউন পার্সিং এর যে প্রসেসটা আমরা করি, এটার অনেকগুলো মেথড আছে। আমরা যেটা করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে গিয়ে রিকার্সিভ ডিসেন্ট পার্সিং, ঠিক আছে। সো রিকার্সিভ ডিসেন্ট পার্সিংটা কি, একটা হচ্ছে জিনিস এটাতে থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে consist of a set of procedures one for each নন টার্মিনাল। নন টার্মিনালটা কি, নন টার্মিনালটা হচ্ছে যে তোমার আমি যখন কোডটা এন্ড করে দিতেছি সেটা হচ্ছে টার্মিনেট করতেছি, তাই না। তাহলে এখন এইটার আগের যা কিছু আসছে সেখানেও তো অনেকগুলো অপারেশন থাকতেছে, তাই না, সেটা হচ্ছে নন টার্মিনাল। আচ্ছা এরপরে কি হচ্ছে, এক্সিকিউশন বিগিনস উইথ দ্য প্রসিডিউর ফর দ্য স্টার্ট সিম্বল অ্যান্ড ডিসেন্স ফ্রম দ্য স্টার্ট সিম্বল টু দ্য ফাইনাল সিম্বল। তাহলে আমরা এর আগে কি পড়ছি, যে ওই যে আমরা যখন হচ্ছে তোমার ইটা আঁকছি, এই যে ডায়াগ্রাম আকারে যে করছি, সেখানে কি করছি এনএটিভ এডিএফ এর সময়, যে প্রথমে একদম শুরুতে স্টার্ট, ওখান থেকে তারপরে নেক্সট ক্যারেক্টার চেক করছি, নেক্সট ক্যারেক্টার এই চেক করে আবার তারপরের ক্যারেক্টার চেক করছি, তারপরে আবার পিছনে লুপ ব্যাক করে আবার সামনের ক্যারেক্টারে গেছি, এরকম করে বারবার করে লুপে ঘুরে ঘুরে জিনিসগুলোকে আইডেন্টিফাই করছি না। সো ওই জিনিসটাই হচ্ছে এখানেও হইতেছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা বারবার করে, ধরো আমি যদি আমার একটা স্ট্রিং থাকে যে 3টা এ প্লাস হচ্ছে গিয়ে 2টা বি, এরকম যদি একটা স্ট্রিং থাকে, তাহলে এটাকে পড়বো কিভাবে, প্রথমে তো স্টার্টে যাবো, তারপরে কি ফার্স্ট এ পড়বো। এখন সেকেন্ড এ যখন পড়বো তখন কিন্তু আমি আবার একটা ব্যাক ট্র্যাকিং করে ওই ফার্স্ট এটাকে দেখে তারপরে হচ্ছে গিয়ে নেক্সট স্টেপে যাবো। সো কি হলো, একটা স্টেপ দিতে গেলে আমি একবার করে পিছিয়ে আসতেছি। তাহলে 3 নাম্বার এটা পড়ার সময় কি সেকেন্ড এটাকেও পড়বো আবার ফার্স্ট এটাকেও পড়বো, মানে সোজা কথা আমি যাই করি না কেন সবসময় ব্যাক ট্র্যাকিং করে করে দেখতেছি যে পুরো জিনিসটা একটা এসে আসে কিনা। এখন কথা হচ্ছে যে এই যে ব্যাক ট্র্যাকিংটা করতেছি, এটার সুবিধা যেমন আছে এটার অসুবিধাও তেমন আছে। সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে যেহেতু আমি ব্যাক ট্র্যাকিং করতেছি, তো আমি জানি যে পুরো স্ট্রিংটা কোথা থেকে শুরু হইতেছে কোথায় শেষ হইতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা যেটা খুবই লেন্দি একটা প্রসিডিউর হয়ে যেতেছে, যেটা হচ্ছে কি এফিশিয়েন্ট না। ছোট একটা কোডের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমাদের এই যে 100-200 লাইনের যখন কোড লিখি, প্রত্যেকটা যদি এরকম করে দেখতে যাই, তাহলে তো এই কম্পাইলার এক্সিকিউট করতে করতেই আমাদের সময় চলে যাবে, মানে তাহলে তো আর মানে কোডটা রান করা আর সম্ভব হবে না, তাই না, মানে এত বড়। সো এখানে কি করছে, এখানে হচ্ছে গিয়ে ওই রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এর অ্যালগরিদম
অ্যালগরিদমটা বলা হয়েছে যে কিভাবে এই জিনিসটা করতেছে। সো এই তুমি জিজ্ঞেস করতে পারো ম্যাম অ্যালগরিদম আসলো কোত্থেকে? অ্যালগরিদমটা আসছে এখানে যে তোমাদেরকে শুরু থেকেই বলতেছি যে এই যে কম্পাইলারে আমরা যে কাজগুলা করি এটাও আসলে একটা কোড। সো কিছু ফিক্স কোডের লেখা আছে, সেই কোডটাই আসলে এক্সিকিউট হয়, সেটার মাধ্যমে হচ্ছে কম্পাইলারটা দেখে। সো যে কোডটা লিখবে ওটার পিছনে তো একটা অ্যালগরিদম থাকে। সো এই অ্যালগরিদম গুলো ওখান থেকে আসছে। আচ্ছা, এখন তাহলে এখানে কি করতেছে যে প্রথমে হচ্ছে গিয়ে তোমার একটা নির্দিষ্ট তো লিমিট থাকবে সেটের, সো 1 to t। এখানে হচ্ছে গিয়ে t ইজ নাম্বার অফ a প্রোডাকশনস। তো এখন কথা হচ্ছে যে এর জন্য বিভিন্ন হচ্ছে সেট আমরা চিন্তা করব। এখন যদি হচ্ছে গিয়ে এর একটা কম্পোনেন্ট হচ্ছে নন টার্মিনাল হয় তাহলে হচ্ছে গিয়ে প্রসিডিউরটা কল করবে, আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার অ্যাডভান্স দ্য ইনপুট টু দ্য নেক্সট সিম্বল, সো নেক্সটে যাবে। আর তাও যদি না হয় তাহলে হচ্ছে কি ব্যাকট্র্যাক করে ইন ইনপুট রিসেট দ্য পয়েন্টার। সো এভাবে করে ও স্টেপ বাই স্টেপ আগায় যাবে। এখন কথা হচ্ছে যে এখানে ওই যে যে কথাগুলো বলে আসলাম সেটি আবার বলা হয়েছে যে এই ব্যাক ট্র্যাকিং এর জন্য মানে এর সমস্যা কি কি সেটা বলা হয়েছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে কি তোমার এই গ্রাফিক্যালি এরপরে এসে যে পার্স ট্রিটা করছি আর হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাই গেছে যে কিভাবে এটাকে এক্সপ্যানশনটা হইতেছে। ঠিক আছে, এটা এত বেশি করার দেখার কিছু নাই, মানে মানে দেখে নিও একই জিনিস একইভাবেই পার্স ট্রিটা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে প্রেডিক্টিভ পার্সার। এখন ওই যে তোমাদের একদম শুরুর দিন এই পিডিএফটা পড়ানোর সময় এল আর এল ওয়ান এই জিনিসগুলো বলছিলাম। সো তোমাদের যখন পরীক্ষার খাতায় লিখতে দেওয়া হবে আমরা রিকার্সিভ ডিসেন্ট বা প্রেডিক্টিভ পার্সার এই নামগুলো লিখি না তা না, বাট আমরা সাধারণত পরীক্ষার এসে দেখা যায় যে তোমাদেরকে এটার কমন টেকনিক্যাল টার্ম যেগুলো যেমন হলো এল1 বা এল আর এরকম টাইপের নাম দিয়েই করি। সো পরীক্ষার খাতায় এটা মাথায় রেখো যে হঠাৎ করে যদি দেখো এল1 পার্সার খাস করে বলে বসো না যে ম্যাম আপনি তো আমাকে এল1 পার্সার পড়ান নাই, তাহলে ধরে একদম ওইখানেই মাইট দেবো, বুঝছো? কারণ এই প্রেডিক্টিভ পার্সার হচ্ছে এল1 পার্সার, এটা যদি না বুঝে তাহলে পরীক্ষায় বসার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে প্রেডিক্টিভ পার্সারে কি করতেছি। প্রেডিক্টিভ পার্সারে যেটা করতেছি প্রথম কথা হচ্ছে আমরা ওই ব্যাক ট্র্যাকিংটা বাদ দিতেছি। সো ব্যাক ট্র্যাকিংটা বাদ দিয়ে কি করতেছি, ব্যাক ট্র্যাকিংটা বাদ দিয়ে যেটা করতেছি যে আমরা যখন যে নন টার্মিনাল একটা কোনো কম্পোনেন্ট বা ক্যারেক্টার আসতেছে সেটাকে হচ্ছে রিরাইট করতেছি, তখন হচ্ছে গিয়ে একটা ডিরাইভেশন স্টেপের মধ্যে দিয়ে যেতেছি। এবং এইটা কি করে যে ইউনিকলি চুজ আ প্রোডাকশন রুল বাই জাস্ট লুকিং অ্যাট দ্য কারেন্ট সিম্বল ইন দ্য ইনপুট স্ট্রিং। তার মানে কি বুঝাইলো, যেটা হচ্ছে যে তোমার একটা তো সিম্বল আছে, প্রত্যেকটারই একটা সিম্বল আছে। এখন ধরো আমার যদি এর পরে এ থাকে, এ ঠিক আছে এটার ভ্যালু কি সেটা হয়তো আমি জানি না, কিন্তু এটা কি ধরনের ক্যারেক্টার এটা তো আমি জানি। এটা একটা নর্মাল অ্যালফাবেট। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল হতে পারে কিন্তু এটার কোনো নির্দিষ্ট ফিক্স অপারেশন নেই। কিন্তু এটার পরে যদি একটা প্লাস থাকে তার মানে কি ওইটার আবার একটা ডিফারেন্ট মিনিং আছে যে হ্যাঁ এটা একটা সামেশন অপারেশন হতেছে। সো ও এই যে নেক্সট যে সিম্বলগুলো আসতেছে পরপর ওর সামনে যে সিম্বলটা পড়তেছে ওইটার ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে ও একটা প্রেডিকশন করে নেয় যে হ্যাঁ তাহলে নেক্সট এর কিছু জিনিস এরকম জিনিস হতে পারে। যেমন এখন যদি প্লাস থাকে প্লাসের পরে যে ভ্যালুটা আসবে সেটা কখনোই আরেকটা অপারেশন ভ্যালু হবে না, সেটা অবশ্যই হইতে হবে হয় একটা ভ্যারিয়েবল অথবা হচ্ছে গিয়ে একটা ফিক্স ভ্যালু, মানে কি একটা অ্যালফাবেট অর একটা নিউমেরিক্যাল নাম্বার। আর যদি সেটা না হয় তার মানে কি ওটা একটা এরর। সো জিনিসটা হচ্ছে ওইভাবে করে একটা প্রেডিকশন করে। সো এই জন্য ও হলো ব্যাক ট্রেকিং করতেছে না। আচ্ছা, যেটা করতেছে যে তোমার সরি এখানে হচ্ছে তোমার সে যে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে জাস্ট বলতেছে যে এটা কি কিভাবে হচ্ছে গিয়ে ট্রানজিশন ডায়াগ্রামটা দিয়ে হচ্ছে গিয়ে তোমার ওই ডিএফএ এটাকে আরো রিডিউস নাম্বার করে হচ্ছে আরো বেটার করতেছে। এটা জাস্ট অ্যাডভান্টেজেস, সিমুলেশন মেথডটা ইম্পর্টেন্ট। সো
start from the start state, if a terminal comes, consume it and move to the next state। মানে কি, সোজা কথা হচ্ছে স্টার্ট স্টেট যেটা ছিল ওটা কি ছিল, একটা গোল, তারপরে একটা অ্যারো। এখন এটার পরের যে নেক্সট টার্মিনাল এটা আসতেছে সেটাকে কি করবে, ওটাতে ও নিবে, নিয়ে হচ্ছে গিয়ে নেক্সট স্টেপে চলে যাবে। আচ্ছা, এখন যদি একটা নন টার্মিনাল আসে তাহলে কি করবে, যদি নন টার্মিনাল আসে তাহলে হচ্ছে ও ডিএফএ তে যাবে হচ্ছে নন টার্মিনালের, এবং হচ্ছে রিটার্ন দ্য রিচিং ফাইনাল স্টেট। মানে নন টার্মিনাল যখন আসবে তখন সোজা কথা ও ফাইনাল স্টেটে চলে যাবে। ফাইনাল স্টেটটা কি মনে আছে, ডাবল জিরো, কিন্তু মানে ডাবল সার্কেল। সো ওই জিনিসটা আসলে তখন আমার হচ্ছে কোড এক্সিকিউশনটা শেষ হবে। আচ্ছা, এখন রিটার্ন টু দ্য অরিজিনাল ডিএফএ অ্যান্ড কন্টিনিউ পার্সিং ইফ on completion you reach the final state, string is successfully parsed। সো তোমার সবকিছু ক্যারেক্টার পড়া হয়ে গেলে তুমি যদি এরকম একটা নন টার্মিনাল স্টেটে যেতে পারো যেখানে হচ্ছে তুমি ফাইনাল স্টেটটা পাবা, তার মানে কি, তার হচ্ছে এটা সাকসেসফুলি ফুল জিনিসটা তুমি পার্স করতে পারতেছো। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে এটারও অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ আছে। ইট ইজ আ রিকার্সিভ পার্সার, সো ইট উইল কনজিউম আ লট অফ মেমোরি। To remove this recursion we will use ll parser which uses a table for lookup। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে এলএল পার্সারে যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটা টেবিল আকারে এই জিনিসটাকে বসাবো। আচ্ছা, টেবিল আকারে বসাবো কিভাবে, এত এক্সাম্পলের দরকার নেই, টেবিলটাতে চলে যাই। এই যে এটা হচ্ছে গিয়ে তোমার টেবিলটা। তাহলে এখানে আসি যে তোমার এক্সাম্পলটা কি দিছে, এই যে ফলো ফাংশনের যেটা, এটা দিয়ে একটা এক্সাম্পল করতেছে, ঠিক আছে। সো এখন এই যে ডলার সাইনটা, ডলার সাইনটা কি, ডলার সাইন দিয়ে আমরা সাধারণত বুঝে মানে কিছু কোডিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডলার সাইনটা হচ্ছে মিন করতেছে যেটা হলো স্টার্ট। তাহলে এখান থেকে আমার পড়া শুরু করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে তোমার ওই যে সাবমিশন বা এপসাইলন যেটাই বলো না কেন ওটা যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে এমটি সেট, কিন্তু এখানে হচ্ছে কোনো এমটি সেট থাকবে না। আচ্ছা, এমটি সেট যেহেতু থাকবে না তাহলে আমরা হচ্ছে গিয়ে ইসে থেকে পড়া শুরু করব। তাহলে এখানে এক্সাম্পলটা কি দিচ্ছে, এক্সাম্পলটা দেখো, এখানে একটা স্ট্রিং দিছে এবিসিডি। এখন এই এবিসিডিটা যে পড়বো যখন প্রথম স্টার্ট হতেছে, তাহলে হচ্ছে গিয়ে ফার্স্টে এস এখানে স্টার্ট হতেছে, এটা থেকে পড়তেছি, তাহলে এস এর মধ্যে কি থাকবে, বিসিডি এটা থাকবে। আচ্ছা, এখন এর মানে এখান থেকে তো এতে আসছে, এতে আসার পরে কি হবে, বি এপসাইলন, বি থেকে সি এপসাইলন, সিতে ডি, আর ডিতে হচ্ছে ই থাকতেছে। আচ্ছা, এখন ফলো যে পার্টটা সেখানে তাহলে কি হবে, সেখানে যেটা হবে যে তোমার প্রথম যেহেতু পড়া শুরু করতেছি তাহলে ফলোতে যাবে হচ্ছে গিয়ে ডলার সাইন, এতে যেটা যাবে বি আর এপসাইলনের পরের যে পার্টটা সেটা যাবে হচ্ছে গিয়ে এর ফলোতে। এটা কিভাবে আসতেছে, তাহলে ফার্স্টে আমি স্টার্ট করলাম একটা স্ট্রিং, সেটা হচ্ছে এবিসিডি। তাহলে এবিসিডি কে যখন ভাঙতেছি আমি, তাহলে কম্পোনেন্টগুলো কিভাবে আসতেছে, যে একটা করে সাবসেট ক্রিয়েট করতেছি। এখন সাবসেট যখন ক্রিয়েট করতেছি, এনএফএডিএফ এর সময় পড়ছি আমরা যে আমরা যখন এরকম স্ট্রিংগুলো পড়তেছি তখন প্রথম যেটা নিতেছি ফুল সেটটা যেটা নিতেছি সেটা তো একটা এসে গেল, কিন্তু যখন পরের ইচ ক্যারেক্টারের জন্য আমরা ধরতেছি তখন হচ্ছে গিয়ে তোমার এই যে অপারেশনের উপর ভিত্তি করে তোমার এমটি সেটটা ইনক্লুড হতে পারে, কারণ এমটি সেট ইনক্লুড করো বা না করো আলটিমেটলি ওই জিনিসটা ওই ক্যারেক্টারটাই থাকতেছে। আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে বিভিন্ন আরো যাতে আমরা হচ্ছে কম্বিনেশন করতে পারি সেই জন্য এই জিনিসটা দেওয়া হতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমার এই যে ফার্স্ট এ যেটা আছে এটার মধ্যে হচ্ছে আমার বি কে প্রথম যে
যেটা লেটারটা আসতেছে এরপরে প্রথম লেটারটা কি বি, সো বি কে আমি পড়তেছি, সাথে হচ্ছে কি এমটি সেট পড়তেছি। আচ্ছা, বি এর যে পরের প্রথম ক্যারেক্টার সেটা হচ্ছে সি, সো ফার্স্ট এর মধ্যে হচ্ছে সি আর এমটি সেট আসতেছে। আচ্ছা, সি এর পরের প্রথম ক্যারেক্টার হচ্ছে ডি। আচ্ছা, এরপরে হচ্ছে ই আসতেছে। আচ্ছা, এখন তাহলে ফলোতে যেটা যাবে সেটা হচ্ছে অবশ্যই প্রথম ক্যারেক্টারটা পড়ার পরের যে ক্যারেক্টারটা আমি পাবো সেই ক্যারেক্টারটা। তাহলে এখন আমার স্ট্রিং শুরু হতেছে হচ্ছে ডলার সাইন দিয়ে হচ্ছে স্টার্ট, এটা হবে। তাহলে এসে ওইটা, কিন্তু এতে তোমার বি এর পরের ক্যারেক্টার কি ছিল, সি, সো এর জন্য হবে সি, আর বি এর জন্য হবে ডি, সি এর জন্য হবে ই, মানে ও ফার্স্টে যেটা পড়ছে সেটার পরের এটাতে শিফট হয়ে যেতেছে। আচ্ছা, এবং তাহলে ডিতে কি হবে, ডিতে আমি অলরেডি সিতে সব পড়া শেষ করে ফেলছি, তাহলে ডিতে কি হবে, ও নতুন আরেকটা কোনো কিছু শুরু করার জন্য আবার প্রিপেয়ার্ড হবে। ঠিক আছে, এখন এটাকে যদি তুমি টেবিল আকারে সাজাও, এখানে সেটাই করা হয়েছে। সো টেবিল আকারে সাজাইলে এরকম করে তুমি একটা এটাকে কি বলে সিম্বল টেবিল পাচ্ছ, সিমিলার টু সিম্বল টেবিল। এটা আবার সিম্বল টেবিল বলে চালাই দিও না, এটা হচ্ছে কি কিন্তু LL1 এর টেবিল। ঠিক আছে, তোমাদেরকে যদি সিম্বল টেবিল আঁকতে বলে সেটা এক জিনিস, আর LL1 এর জন্য টেবিল আঁকতে বলা সেটা আবার আরেক জিনিস, পার্সিং টেবিল। পার্সিং টেবিল আর সিম্বল টেবিল আবার এক করে ফেলো না। আচ্ছা, এখন এই যে আমরা ধরো এই যে পার্সিং টেবিলটা করলাম, এখন এই পার্সিং টেবিলটা করার বেনিফিটটা কি পাইতেছি, বেনিফিটটা এটাই পাইতেছি যে সিম্বল টেবিলটা যেরকম যে কারণে করি পার্সিং টেবিলটাও আমরা সেই কারণে করি। এখানে মাল্টিপল এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে সেজন্য আমি স্কিপ করতেছি। পার্সিং টেবিলটা করার পরেও আমরা সেই বেনিফিটটাই পাই। কিরকম, এখন ধরো আমি যদি হচ্ছে গিয়ে তোমার ওই যে ট্রানজিশন ডায়াগ্রাম ধরে ধরে যেতাম, ট্রানজিশন ডায়াগ্রাম ধরে ধরে গেলে কি হতো, যে আমি প্রথম ক্যারেক্টার পড়তাম, তারপরে অ্যারোটা খুঁজে দ্বিতীয় ক্যারেক্টারে যেতাম, আবার আসতাম, আবার যেতাম, এরকম করে করে একটা ট্রির মতো করে চলতেছে। আর টেবিলে কি আমার একই সাথে সবগুলো ইনপুট ভ্যালু পুট হয়ে যেতেছে। সো আমার ফার্স্টের সিম্বল যেটা পড়তে হবে সেটা আমি জানি, বা যেই সেটটা পড়তে হবে সেটাও আমি জানি, আবার এদের করসপন্ডিং পরের স্টেপে আমি কি পড়বো বা কি হইতে পারে এই সিচুয়েশনটাও আমি জানি। সো সাথে সাথে আমার একই লাইনে একই রোতে যদি ও পড়ে যায় তাহলে ওইখানেই আমার পুরো জিনিসটা একবারেই আন্ডারস্ট্যান্ড হয়ে যেতেছে। ঠিক আছে, সো এই বেনিফিটটা আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে তোমার ইসের জন্য। আচ্ছা, এখন প্রেডিক্টিভ পার্সিং এ আমাদের প্রথম যেটা জিনিসটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে LL1 গ্রামার্স। সো LL1 গ্রামার্সটা কি করতে পারে, ক্যান ডু প্রেডিক্টিভ পার্সিং, ক্যান সিলেক্ট দ্য রাইট রুল, লুক এট অনলি দ্য নেক্সট ওয়ান ইনপুট সিম্বল। আচ্ছা, সো ফার্স্ট এল কি করতেছে লেফট টু রাইট স্ক্যানিং, সেকেন্ড এল যেটা করতেছে লেফট মোড ডেরিভেশন, আর ওয়ান যেটা মিন করতেছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান ইনপুট সিম্বল লুক অ্যাহেড ফর প্রেডিক্টিভ ডিসিশন। তার মানে কি হলো, তার মানে যেটা হইলো যে তোমার এই স্ক্যানিংটা আমরা যে করতেছি, আমরা যদি একটা ইসে যাই গ্রামারে দেখি, ধরো এই গ্রামারটাই দেখি, হ্যাঁ এই গ্রামারটা যদি দেখি তাহলে কি হবে যে আমরা হচ্ছে লেফট টু রাইট করব, আমরা কখনো রাইট টু লেফট করব না। সো এখানে সবসময় লেফট থেকে পড়া শুরু হবে। সো আমাদের প্রথম পড়ব হচ্ছে এ। আচ্ছা, এরপরে কি বলছে, সেকেন্ড এল মিন করতেছে হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন। তার মানে কি তোমার লেফট মোস্ট যে কম্পোনেন্ট গুলো আছে তারা হচ্ছে সবার আগে ডেরিভেশনের মধ্যে ঢুকবে, তার মানে কি প্রিসিডেন্সটা হচ্ছে লেফট মোস্ট। আচ্ছা, এরপরে ওয়ান দিয়ে কি দেখতেছে যে এটা হলো এক স্টেপ করে অ্যাহেড ইনপুট দেখবে। এক স্টেপ করে অ্যাহেড ইনপুট কি করতেছে, এই যে দেখো ফ্লোতে যে আমি এস এর পরে এতে যাচ্ছি, তাহলে এতে কি দেখতেছি, এখানে হচ্ছে গিয়ে তোমার এতে একটা করে নেক্সট স্টেপ পার হয়ে দেখতেছে। আচ্ছা, দেখো যেমন বিতে যাচ্ছি সেখানে কি আরেকটা স্টেপ অ্যাহেড দেখতেছে, মানে ও এক স্টেপের বেশি অ্যাহেড দেখবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে LL1 না হয়ে LLK হইলে কি হতো। আচ্ছা, তোমরা কেউ কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন এই টার্মটা শুনছো? ইয়েস ম্যাম। আচ্ছা, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে কি করে বলো তো, আমি মানে যদি বলি এটাকে ডিভাইড করে ডাটা সেটে কিছু ডিভিশন করে ফেলে, দেন হচ্ছে একটা পার্ট টেস্টিং এর জন্য রাখে আর বাকিটা ট্রেনিং এর জন্য রাখে।
হ্যাঁ, কিন্তু বলতেছি যে কে ফোল্ড কেন বলে? কে ফোল্ড বলে এই কারণে যে আমি কয়টা বার এই কয়টা ফোল্ড করবে ওটা? কতবার এই প্রসিডিউরটা চালাবো এটা আমি শিওর না, সো বলতেছি কে ফোল্ড। আমি যদি শিওর হই তখন আমি যদি 5 ফোল্ড বলি ওইটাও একটা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। সো তোমার এই যে এল এল কে এর গ্রামার, মানে আমি কয় স্টেপ এহেড দেখবো বা কতগুলো একসাথে ইনপুট সিম্বল নিয়ে কাজ করব, এই জিনিসটা হচ্ছে আমি আনডিসাইডেড যদি থাকি তাহলে হচ্ছে গিয়ে কে বলতেছি। আর আমি যদি হচ্ছে গিয়ে ডিসাইডেড থাকি, যেমন ওয়ান ওয়ান এটা একটা ফিক্স, যেমন 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন এটা খুবই ইউজড, সো 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন বললে সবাই বুঝে। আচ্ছা, বা 10 ফোল্ড এরকম। সো LL1 হচ্ছে ওরকম, মানে এটা খুবই বেশি ইউজ হয় তাই এটা একটা আলাদা নাম দেওয়া হয়েছে, বাট এটা আসলে একটা LLK গ্রামার বা LLK পার্সন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওই একই জিনিস আসছে এখানে আরো, মানে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে যে এই যে লেফট রিকার্শনটা করতেছে সেটা ফার্স্ট ফ্লো কিভাবে করলো। এটা দেখো, এই রুলস গুলা মাথায় রেখো, কারণ হচ্ছে তোমাদের এই যে ইসে কি বলে LL1 এর যেটা এই এটা দিয়ে হচ্ছে তোমাদের এই সবকিছু স্টেপ গুলাই করতে হবে। যে ধরো একটা যদি সিএফজি দেওয়া থাকে বা ই থাকে, সেখানে তোমার এটা LL1 পার্সিং হবে কিনা, LL1 পার্সিং হলে তুমি কোন ইসে যাবা, কোন অ্যালগোরিদমে যাবা, তারপরে হচ্ছে গিয়ে এই যে টেবিলটা তুমি জেনারেট করবা সেটা জেনারেট করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে এই যে রিকারশন যে প্রসেসগুলো হতেছে এটাও করতে হবে, ঠিক আছে? সো মানে এটার রুলস টুলস সবকিছুই তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে রুলসটা কি, ফর ইচ প্রোডাকশন A2 আলফা টেন্স, এখানে কি করতেছে আমরা সেটা হচ্ছে ফাইন্ড ফার্স্ট আলফা ফর ইচ টার্মিনাল ইন ফার্স্ট আলফা মেক এন্ট্রি এ আলফা ইন দ্য টেবিল। সো কি হলো, কি বললো, যেটা বলছে সোজা বাংলায় বললে সেটা হচ্ছে যে তোমার প্রথম যে কম্পোনেন্টটা আছে সেটার জন্য এবং সেটার জন্য মানে ফর ইচ টার্মিনাল ইন এই কম্পোনেন্টটা। সো প্রথম আমি যে সেটটা পাইতেছি একে যদি সেট হিসাবে ধরি, তাহলে এটার যে পুরো সেটটা বা কম্পোনেন্টটা এটাকে আমি ধরতেছি, ফার্স্টে এটাকে ফাইন্ড আউট করতে হবে এবং প্রত্যেকটা এই ক্যারেক্টারটার জন্য বা এই কম্পোনেন্টটার জন্য আমি এতে একটা এন্ট্রি করব টেবিলের মধ্যে। সো ওই যে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে যদি এ থাকে তাহলে ওটাতে একটা এন্ট্রি হবে। আচ্ছা, এখন ইফ ফার্স্ট এ কন্টেইনস এপসাইলন মানে কি এমটি সেট, তাহলে দেন find the follow a for each terminal, make an entry। আচ্ছা, যদি আমার এটার মধ্যে একটা এমটি সেট থাকে তাহলে হচ্ছে আমি ফলোতে একটা এন্ট্রি করব এর জন্য। আচ্ছা, এরপরে কি করতেছি, if the first a contain epsilon and follow a contains $sign as the terminal, then make an entry epsilon in the table for the $sign। তাহলে এপসাইলন যদি থাকে আমার ফার্স্টে তাহলে ফলোতে আমার যাবে কি $sign। আচ্ছা, এই যে জিনিসটা বললাম আসলে কি এই জিনিসটা করতেছি কিনা সেটা দেখি, সেটা হচ্ছে গিয়ে আগের টেবিলগুলো দেখে আসি, পরে এই পরের টেবিলটা দেখবো। আচ্ছা, এখন দেখো এই টেবিলটা থেকেই মিলে ফার্স্টের যে একটা আমি কম্পোনেন্ট নিছি বা সেট নিছি যেটাই বলি সেটাতে একটা এপসাইলন আছে, সো ফলোতে আমি কি বসাই দিছি $sign। এর মধ্যে এপসাইলন আছে, সো এপসাইলনের জন্য $sign বসছে। বি এর মধ্যে এপসাইলন আছে সেটার জন্য $sign বসছে। আচ্ছা, এরপরে কি করছি, যে আমরা যেটা বলছি যে প্রথমে আমার ক্যারেক্টারটা পড়তেছি, যদি এপসাইলন আসে সেটার জন্য হচ্ছে গিয়ে এন্ট্রি করতেছি ফার্স্টে, সেই জিনিসগুলো সবকিছুই মিলতেছে, যেটা যেটা দেখছি যে টেবিলে হ্যাঁ মিলতেছে। এখন ওই টেবিলে ডিটেলসে যাই, এই টেবিলটাতে কি করছি, এই টেবিলটাতে হচ্ছে তোমাদের ওই যে এক্সপ্রেশন টার্ম ফ্যাক্টর এইভাবে করে জিনিসটাকে দেখানো হয়েছে, কারণ তোমাদের যেই সিএফজিটাই দিক না কেন তোমাদেরকে এই জিনিসগুলো ধরেই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে এখন তোমার কি আসতেছে, তোমার এক্সপ্রেশন যদি হয়
মানে আমার যদি এক্সপ্রেশন নিয়ে কাজ করি তাহলে ফার্স্টে কি যাবে, ফার্স্টে হচ্ছে তোমার যে কোনো কিছু একটা থাকতে পারে, এমটি সেটের কিছু একটা থাকতে পারে, সাথে হচ্ছে তোমার অবশ্যই একটা আইডি থাকবে। আচ্ছা, আর ফলোতে কি যাবে, যে তোমার যদি ফার্স্ট ব্র্যাকেটটা থাকে তাহলে তোমার অবশ্যই এটাকে ক্লোজ করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট তুমি যখন নিতেছো তাহলে তার একটা ক্লোজিং থাকতে হবে। আচ্ছা, তারপরে কি থাকতেছে, যে যেহেতু আমি ব্র্যাকেট ক্লোজ করে দিছি তার মানে কি তোমার একটা কাজ শেষ হয়েছে, তাহলে হচ্ছে আমার অবশ্যই ডলার সাইন আসতেছে। আচ্ছা, এই আচ্ছা ই এই যে বলে ই ট্রান্সপোজের এটাকে আচ্ছা ই ফ্যাক্টোরিয়াল যেটা, সেটাকে কি বলতেছে, সেটাকে বলতেছে হচ্ছে তোমার আমার যদি অপারেশন থাকে কোন একটা, এখানে প্লাস সাইন দিচ্ছি কারণ তোমার এর মধ্যে এক্সপ্রেশনের মধ্যে আমরা দুইটাই সাইন চিন্তা করি, একটা হচ্ছে প্লাস অথবা মাইনাস। সো প্লাস সাইনটা দিচ্ছি কারণ প্লাস আসলে তুমি যদি কোনো নেগেটিভ ক্যারেক্টার থাকে প্লাস সাইন দিয়ে তুমি আসলে অপারেশনটা করো। এখন কথা হচ্ছে এটার সাথে কি থাকতেছে, আমার হচ্ছে একটা এমটি থাকতেছে। সো এখানেও ওই সিমিলার ভাবে তুমি অপারেশনটা শেষ করতেছো ডলার সাইন। আচ্ছা, টার্মের মধ্যে কি আসতেছে, টার্মের মধ্যে আমরা যখন ঢুকি তখন আবারই একটা আইডি পাচ্ছি, ব্র্যাকেট পাচ্ছি। সো ডলার সাইন প্লাস এটা দিয়ে আমি হচ্ছে এন্ড করতেছি। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ম্যাম তাহলে টি আর টি প্রাইমের মধ্যে জিনিসটা তো সেম হয়ে গেল ফলোতে, কেন, ওয়াই? আচ্ছা, কেন, এই কারণে যে তোমার যখন ফলোটা কি, ফলোটা হচ্ছে তোমার একটা জিনিস যখন পড়বা তারপরের স্টেপে তুমি চলে যাচ্ছ। তুমি চিন্তা করো যে তুমি যখন এক্সপ্রেশন করো, এক্সপ্রেশন করার পরে কি টার্মে যাও, টার্মের পরে কি হয় ফ্যাক্টরে যেতেছো, ফ্যাক্টরে যখন তুমি ঢুকতেছো, ফ্যাক্টরে ঢুকার সময় ঢুকতেছো হচ্ছে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে ঢুকতেছো, কিন্তু ঢুকেই প্রথম জিনিসটা কি পাইতেছো, সেটা হচ্ছে তোমার এক্সপ্রেশন। সেই জন্যই হচ্ছে তোমার ফলোতে হচ্ছে টি বা টি প্রাইম যেটাতেই ঢুকো না কেন তুমি হচ্ছে একই জিনিসই দেখতেছো। আচ্ছা, এখন এটা হচ্ছে টেবিলে যদি আমি এভাবে করে বসাই তাহলে এভাবে একটা ম্যাট্রিক্সের মতো তোমরা দেখতে পাবো। আচ্ছা, এখন তাহলে প্রেডিক্টিভ পার্সিং এর অ্যালগরিদমটা কি হবে, আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজেশন করব কি, যে তোমার একটা ডলার সাইন দিয়ে set input ptr to the first symbol, place the dollar sign after the last input symbol, push ডলার সাইন পুশ এস। আচ্ছা, তাহলে কি হইতেছে, তোমার পয়েন্টারটাকে ফার্স্ট সিম্বলে নিব, সেখানে তারপরে হচ্ছে গিয়ে তোমার ডলার সাইনটা প্লেস করব হচ্ছে লাস্ট ইনপুট সিম্বলে, তারপরে হচ্ছে এটাকে পুশ করব। আচ্ছা, এরপরে হচ্ছে রিপিট। তাহলে এখন কি হইতেছে, যে স্ট্যাকটা যদি আমরা চিন্তা করি তাহলে এক্স হচ্ছে স্ট্যাকের একদম টপ, আর এ হচ্ছে তুমি যে কারেন্ট ইনপুট সিম্বলটা চিন্তা করতেছো সেটা। এখন ইফ এক্স ইজ এ টার্মিনাল অর এক্স ইকুয়াল টু ডলার সাইন, তাহলে কি করব আমরা, তাহলে হচ্ছে তোমার এক্স এক্সই হচ্ছে আমার কারেন্ট কম্পোনেন্ট, আর এটাকে তখন পপ এই অপারেশনটা করব। আচ্ছা, এরপরে নেক্সট ইনপুটে অ্যাডভান্স করব। যদি সেটা না হয়, যদি এই জিনিসটা না হয় যে আমার এটা একটা টার্মিনাল অথবা ডলার সাইন না, তাহলে একটা এরর হবে। আচ্ছা, আরেকটা কি হবে, সেটা হচ্ছে যে এরর যেহেতু হয়েছে সো এন্ড হয়ে যাবে, আর যদি পপ করে সেটাও এন্ড হবে। আচ্ছা, তারপরে কি স্টেজটা আসতেছে, যে যদি তোমার টেবিলে হচ্ছে গিয়ে এক্স এবং এ এই জিনিসটা আসে, তখন আমরা হচ্ছে আবার পপ ফাংশনটা করব, দেন পুশ করব হচ্ছে ওয়াই কে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে করে স্টেপ বাই স্টেপ ও আগাইতে থাকবে। আচ্ছা, এখন এই যে পুশ অ্যান্ড পপ করতেছি, প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে পুশ অ্যান্ড পপ করতেছি, এখানে যদি আমার এই জিনিসটাকে আমি করতে না পারি, যখনই আমার এই জিনিসটাকে করতে না পারবো তখন যে এররটা হবে সেটা কি এরর হবে, সিনট্যাক্স এরর হবে, কারণ আমরা পার্সিং করতেছি। আচ্ছা, এই জিনিসটা
যদি তোমাদের অ্যালগোরিদম লিখতে হয় এই জিনিসটা মাথায় রেখো, এখানে যদি তুমি প্রথমটাতে এরর লিখো সমস্যা নেই, কিন্তু দ্বিতীয়টাতে তুমি যদি শুধু এরর লিখো তাহলে সমস্যা আছে, কারণ এটা হচ্ছে সিনট্যাক্স এরর, স্পেসিফিক্যালি সিনট্যাক্স এরর। প্রথম যে এররটা হচ্ছে এই এররটা হচ্ছে রিডিং এরর, এই জিনিসটা সিনট্যাক্সের জন্য হইতে পারে, লেক্সিক্যালের জন্য হইতে পারে। সো ওই এররটাকে তুমি এরর লিখো সমস্যা নেই, কিন্তু এই যে লাস্ট এররটা যেটা, এই এররটা সিনট্যাক্সের জন্যই মাস্ট হবে। সো এই এররটা যদি তুমি সিনট্যাক্স এরর না লিখে শুধু এরর লিখো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট ওই যে তোমার আইডি আকারে ইনপুট একটা দিচ্ছে, সেখান থেকে হচ্ছে তুমি ওই আবারই টেবিল আকারে করতেছো, সেটা তোমরা দেখে নিও। আর যদি কোথাও না বুঝো তাহলে তো নেক্সট ক্লাস যেটা হবে সেটাতে বলো। আর হচ্ছে একটা জিনিস যেটা পড়াতে চাইছিলাম, আচ্ছা এটা হচ্ছে ওই ইনপুট আউটপুট থেকে হচ্ছে পার্স ট্রি করছে, লেফট মোস্ট ডেরিভেশন করছে, এটা পড়াতে চাইছিলাম। তোমাদের যদি ট্রানজিশন ডায়াগ্রাম করতে বলে ফর প্রেডিক্টিভ পার্সন, তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে অবশ্যই তোমার একটা ফার্স্ট যে স্টেট থাকবে সেটা হচ্ছে স্টার্ট স্টেট। সো এটা থেকে কি হবে, স্টার্ট স্টেটের সিম্বলটা হচ্ছে একটা সার্কেল, এটা দিয়ে অ্যারো দিতে হবে। আচ্ছা, এখন সাপোজ অ্যাট এনি টাইম ইন দিস স্টেট এস উইথ অ্যান এজ লেবেলড আ টার্মিনাল এ টু স্টেট টি। আচ্ছা, তাহলে আমার কাজ হচ্ছে স্টার্ট স্টেট থেকে এই টার্মিনালের মাধ্যমে স্টেট টিতে যাওয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ইফ দ্য নেক্সট ইনপুট ইজ এ পার্সার অ্যাডভান্স ইন দ্য ইনপুট অ্যান্ড moves the state t, if the edge from S to T is labeled by epsilon, then the parser moves immediately to state T without advancing the input. আচ্ছা, তার মানে কি, যদি আমার এরকম হয় যে এটা একটা এমটি সেট, তাহলে কি এখানে আসলে কোনো কিছু পাস করার নাই, সো সে ডিরেক্টলি নেক্সট ইসে চলে যাবে, স্টেটে চলে যাবে। বাট যদি হচ্ছে আমার কোনো কিছু পাস করার থাকে তাহলে হচ্ছে গিয়ে সেটাকে সে নেক্সট ইসে ওই যে পুশ করতেছে। আচ্ছা, এখন এখানে যেটা করছে যে ওই ট্রানজিশন ডায়াগ্রামটা হচ্ছে ইটিএফ এই আকারে দেখাইছে। তাহলে কি হইতেছে, শুরুতে হচ্ছে 0, এই স্টেটটা মানে স্টার্ট স্টেট, এখান থেকে আমার হচ্ছে গিয়ে যেটা আসতেছে সে ই কে যদি আমি ডিরাইভ করি তাহলে কি আসতেছে টি আর হচ্ছে ই প্রাইম, তাহলে টি কে আমি নেক্সট স্টেটে পাস করতেছি। এখন নেক্সট স্টেটে কি যাইতেছে, টি কে পাস করার পরে হচ্ছে ই প্রাইম যেতেছে। এখন ই প্রাইম যখন আমি পেয়ে যেতেছি তার মানে কি এটা একটা ফাইনাল স্টেট, তার মানে এই পার্টটা আমার কমপ্লিটেড। আচ্ছা, এখন এই পার্টটা কমপ্লিটেড হওয়ার পরে এখন আমি যদি ই প্রাইমকে পড়া শুরু করি, ই প্রাইমকে পড়া শুরু করলে কি হবে, ই প্রাইমকে পড়া শুরু করলে আমার একটা অপারেশন আছে, সেখান থেকে হচ্ছে টিতে যাচ্ছি, ই প্রাইমে যাচ্ছি। এখন ই প্রাইমে যেটা আছে সমস্যাটা কি, সেটা হচ্ছে ওর এখানে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে হচ্ছে এপসাইলনের একটা অপারেশন আছে। সো আমার ফাইনাল স্টেটের এখানে দুইটা ভাগ হচ্ছে যাওয়ার জন্য, একটা হচ্ছে এই যে প্রথম পার্টটা, আরেকটা হচ্ছে গিয়ে এপসাইলন। যেহেতু এপসাইলনের পার্টটা ডিরেক্টলি ফাইনাল স্টেটে চলে যাবে, সো দেখো 3 থেকে একেবারে 6 এ চলে গেছে। টি প্রাইমের ক্ষেত্রেও ওই একই জিনিস, আর হচ্ছে ফ্যাক্টরের ক্ষেত্রেও সেম জিনিস। এখন এই যে আইডিটা ডিরেক্টলি ফাইনাল স্টেটে কেন চলে গেল, আইডিটা ফাইনাল স্টেটে এই জন্য গেছে যে তোমার আইডিটা কি, আইডিটা অলরেডি আমি একটা ফিক্সড টোকেনাইজেশন করে ফেলছি, তাই না, এটাতে এর মধ্যে আর হাত দেওয়ার কিছু নাই, আলাদা করে কোনো অপারেশন করার নাই। সো ও কোনো অপারেশনে না গিয়ে ডিরেক্টলি ফাইনাল স্টেটে চলে যাবে।
এখন এখানে হচ্ছে তোমার সিম্পলিফিকেশন করা হয়েছে ট্রানজিশন ডায়াগ্রামটাকে। সিম্পলিফিকেশন করা হয়েছে কিরকম ভাবে? সিম্পলিফিকেশন করা হয়েছে এইভাবে যে তোমার এই যে আমি 3 থেকে 6 এ চলে গেছি, আর 3 থেকে হচ্ছে 4 5 করে 6 এ গেছি। এইটা যদি না করে আমি যদি 3 থেকে 4 এ যাই, 4 থেকে 5 এ যাই, গিয়ে এখান থেকে একটা এপসাইলন নিয়ে 3 থেকে 6 এ যাই, জিনিসটা হচ্ছে তোমার জায়গাটা কম লাগতেছে। আচ্ছা, জায়গাটা কম লাগতেছে কিভাবে? তোমার হচ্ছে স্টেপগুলো কমে যাচ্ছে। কিভাবে সেটা? সেটা হচ্ছে তোমার 3 থেকে 4 এ গেলাম, এটাতে আমার সামেশন অপারেশনটা করলাম, করে আমি হচ্ছে একটা টার্ম রিটার্ন করতেছি। টার্মটা রিটার্ন করে আমার ফাইনালি আউটপুটে কি আসতেছে? ফাইনালি আউটপুটে আসতেছে হচ্ছে তোমার একটা এপসাইলনই আসতেছে। সো এপসাইলন যেহেতু আসতেছে, সো 6 এ আমি ওটা পাঠিয়ে দিতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমার এই সিম্পলিফিকেশনটা করার পরে লাভটা কি হইতেছে? লাভটা একটাই, এটা রিজনটা একটাই যে আমাদের অ্যাকচুয়ালি এতগুলো অপারেশন করার যদি দরকার না হয়, আমার এটা ফাস্টার হবে, এটাই টার্গেট। সো ওইটার জন্যই আমরা সিম্পলিফিকেশন ডায়াগ্রামটা করতেছি। এখন তোমাদের এক্সামের জন্য তোমাদের যদি ট্রানজিশন ডায়াগ্রাম থাকবে মেবি, সো যদি থাকে তোমরা সিম্পলিফাইড ভার্সনেও লিখতে পারো, তোমরা হচ্ছে এলাবোরেট ভার্সনেও লিখতে পারো, যেটা হচ্ছে এটা তোমাদের যেভাবে সুবিধা লাগে, কোনোটাতেই সমস্যা নাই। কিন্তু যেটাই লিখো সেটাতেই নাম্বার পাবা, সেটাতে সমস্যা নাই। কিন্তু যদি সিম্পলিফিকেশন করতে চাও, এই জিনিসগুলা খেয়াল রেখো যে কখন কখন আমরা সিম্পলিফাই করতে পারতেছি আর কিভাবে সিম্পলিফাইটা হইতেছে বা কেন হইতেছে। আচ্ছা, কেন হইতেছে এটা দেখো। তোমার এখানে যেমন ধরো ওর রিটার্নটা কি, ই প্রাইম, এই জন্যই আমরা এই জিনিসটাকে সিম্পলিফাই করে আনতে পারতেছি, কারণ হচ্ছে আমি রিটার্ন করতেছি ই প্রাইম। সো ই প্রাইমে গেলে আবারই একই স্টেপগুলোই করে আসতেছি। সো এই কোথা থেকে সিম্পলিফাইটা করা যাবে, কোন জায়গায় সিম্পলিফাইটা করা যাবে না, এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে সিম্পলিফিকেশনগুলো করো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মোটামুটি তোমাদের মিডের জন্য যা পড়া লাগবে সেটা পড়া শেষ। হ্যাঁ, এখন তোমাদের মোটামুটি টপিক যেগুলা ভালো করে পড়া লাগবে সেটা হচ্ছে LL1 পার্সিং, এটা 1 নাম্বার। দ্বিতীয় যেটা ভালো করে পড়া লাগবে সেটা হচ্ছে NFA DFA। আর আরেকটা জিনিস পড়া লাগবে সেটা হচ্ছে তোমাদেরকে লেক্সিক্যাল এরর যে আমি পড়াইছি, এখানে এরর কারেকশন মেথডগুলো আমি পড়াইছিলাম, মনে আছে? সো ওই এরর কারেকশন মেথডের মধ্যে সবচেয়ে মেথড কোনটা ছিল, ইউজুয়ালি ইউজ করা মেথড কোনটা ছিল? আচ্ছা, যেটাই থাকুক, ওই মেথডগুলো তোমাদেরকে পড়তে হবে। ওই মেথডগুলোর ডেসক্রিপশন তোমাকে পড়তে হবে না, ওই মেথডগুলো কিভাবে কাজ করে বা কোন সময়, মানে এখানে একটা লেক্সিক্যাল এরর হয়েছে সেই জন্য ওই মেথডটা ইউজ করা হইতেছে। সো ওইটুক বুঝা পড়তে হবে। বুঝা গেছে? জি ম্যাম, বোঝা গেছে। এখন ম্যাম, কিন্তু এই লেক্সিক্যাল এর মধ্যে কারেকশন মেথড মানে কমন মেথডটার নামটা জানতে পারলে ভালো হতো। কমন মেথডটার নাম, এটাই তোমার টাস্ক, বুঝতে পারছো? এটাই তোমার টাস্ক যে এই মানে লেক্সিক্যাল এরর কারেকশন করার জন্য সবচেয়ে কমন যে মেথডটা, স্লাইডটা খুললেই তুমি পাবো, বুঝছো? হ্যাঁ, এখন তোমাদের কাজ হচ্ছে কি বলতো, স্লাইডটা খোলা, স্লাইডটা খুলে চেক করা যে আরে সবচেয়ে কমন মেথড কোনটা। সো যেটা সবচেয়ে কমন মেথড ওইটা ভালো করে দেখবা, আর অন্যগুলোও দেখবা। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। সো এই জিনিসগুলো মোটামুটি ক্লাসে তো যাই হোক পড়ানো হয়েছে, এখন এই জিনিসগুলোর উপরে আমি আর লেকচার আপলোড করে দিব, বা টপিক এগুলো মাস্ট পড়তে হবে তোমাদেরকে, কোনো মাস্ট নাই। আর হচ্ছে গিয়ে ক্লাস কবে নিবা সেটা কি এখন বলবা নাকি সেটা পরে ডিসকাস করে বন্ধুরা ঠিক করবা, সেটা
তোমরা বলতে পারো। এমনিতে আজকের মতো ম্যাম ক্লাস শেষ। তাহলে ঈদের আগে মানে ঈদের পরেই নিই ম্যাম, ঈদের পরে ওই সেটা তোমার ঈদের ইচ্ছা time। আছে, সেটা সমস্যা নেই। লেকচার আমি আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব ম্যাক্সিমাম সানডে এর মধ্যে, ইনশাল্লাহ আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর কোনো তো মনে হয় কোশ্চেন নাই? কোশ্চেন কি আছে? জি না ম্যাম, ম্যাম কখন যদি কোশ্চেন থাকে থাকে? ওই যে নেক্সট ক্লাসে আর কি আমরা ক্লিয়ার হবে। ঠিক আছে, বাট নেক্সট ঈদের পরে নাও, ঈদের আগে নাও, যে সময় ক্লাসটা নাও সেটা হচ্ছে দয়া করে একটু ভালো করে সবগুলা জিনিস দেখে, আমি তো একদম ফিক্স করে টপিক বলেই দিলাম, এই জিনিসগুলো দেখে ভালো করে কোশ্চেন করবা ওই দিন, কারণ ওইটাই লাস্ট চান্স তোমাদের পরীক্ষার আগে যা কিছু ডিসাইড করার। কারণ খুলেই তোমাদের পরীক্ষা, মানে কোনো এদিক ওদিক তাকানোর কোনো সুযোগই নেই। জি ম্যাম। ম্যাম এনএফএ ডিএফএ তে কেমন টাইপের কোশ্চেন হবে এটা একটু যদি বলতেন। এনএফএ ডিএফএ তে কেমন টাইপের কোশ্চেন হতে পারে তুমি আমাকে বুঝো। এনএফএ ডিএফএ তে হওয়ার মতো কি আছে? এনএফএ ডিএফএ টা কি বলো? এনএফএ ডিএফএ হচ্ছে একটা প্রসিডিউর যেটার মাধ্যমে হচ্ছে আমরা এই যে সিএফজিটা পড়তেছি। তাহলে কোশ্চেন কি হতে পারে? তুমি একটা যদি সিএফজি দেওয়া থাকে ওটার এনএফএ আর ডিএফএ এটার যে পড়ার প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাই তোমার কোশ্চেন। মানে এনএফএ ডিএফএ তো আর কিছু হওয়ার কোনো সুযোগ নেই, মানে ওই জিনিসটাই একটা প্রসিডিউর। সো কোশ্চেন হলে ওই প্রসিডিউরটাই কোশ্চেন হবে। এখন তুমি যদি আমাকে বলো যে ম্যাম লেক্সিক্যাল অ্যানালাইসিস, এইটাতে মাল্টিপল কোশ্চেন হতে পারে, কারণ আমি কোনভাবে লেক্সিক্যাল অ্যানালাইসিস করব, লেক্সিক্যাল অ্যানালাইসিসের এক্সপ্লেনেশন দিতে পারি, লেক্সিক্যাল অ্যানালাইসিসের এরর দিতে পারি, কিন্তু এনএফএডিএফ এ তো আর কিছু দেওয়ার নেই। এনএফএডিএফ এ একটা প্রসিডিউর, তোমার হচ্ছে তুমি ওই এক্সপ্যানশন করবা, ডেরিভেশন করবা, ট্রানজিশন ডায়াগ্রাম করবা, এই তো। মানে ট্রানজিশন ডায়াগ্রাম করো আর এক্সপ্যানশন করো, একই তো জিনিস তোমার প্রসিডিউরটা। সো ওই প্রসিডিউরটাই কোশ্চেন। এনএফএডিএফ এ তো আর কোনো কোশ্চেন নাই। আর এনএফএডিএফ এটা সাধারণত এই লেখার চাইতে আমরা ট্রানজিশন ডায়াগ্রামই করি বেশি। সো ওই প্রসিডিউরটাই জাস্ট যাবে, এটাই কোশ্চেন। আর কোনো কোশ্চেন? না ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো। আর কি, আর তো ওই তো আমি লেকচার আপলোড দিয়ে দিলে মোটামুটি করো। আর এমনিতে যদি কোনো কারো প্রবলেম থাকে সাথে সাথে ক্লাসরুমে কন্ট্যাক্ট করো, অথবা হচ্ছে গিয়ে ওই যে আমার হোয়াটসঅ্যাপের ই তো দেওয়া আছে মনে হয়, ওটাতেই করো, বা ডিরেক্টলি কলও দিতে পারো, মেইল দিতে পারো, যেভাবে হোক। বাট ওই প্রবলেম নিয়ে বসে থেকো না। তোমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সো ভালো একটা নাম্বার নিয়ে বের হও, সেটাই আমাদের কাছে এক্সপেক্টেড। ঠিক আছে? ইনশাল্লাহ। ঠিক আছে, সিটির মতো কাজ করো না, সিটির মতো কাজ করলে সমস্যা। না ম্যাম, ম্যাম ঠিক আপনি আছে, একটু নাম্বার দিয়েন। আমি নাম্বার দেই, আমি যেটা বলি আমি তার বাইরে অ্যাকচুয়ালি করে দেব। তোমার খাতা যদি জিনিসপত্র না থাকে আমি কোথা থেকে নাম্বার দিব? জি এত বাটি চালান দিয়ে নাম্বার দিতে পারবো না, আমাকে তো কিছু কন্টেন্ট দিতে হবে তোমাকে। আমি তো বললাম যে ইভেন যদি এরকমও হয় যে তোমরা ট্রানজিশন ডায়াগ্রাম আঁকছো, একজন সিম্পলিফাইড ভার্সন আঁকছো, একজন হচ্ছে পুরো এলাবোরেটটা আঁকছো, অ্যাজ লং অ্যাজ তুমি যদি ভুল জিনিস না এঁকে থাকো। হ্যাঁ, এখন তুমি ধরো যে আজকে যেটা পড়ালাম, যে তোমার যদি এপসাইলন থাকে তখন ডিরেক্টলি হচ্ছে স্টার্ট স্টেট থেকে হচ্ছে এন্ড স্টেটে চলে যাচ্ছ। তুমি দিলা কি না, এপসাইলনের জন্য আমি হচ্ছে গিয়ে মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেট হয়ে হয়ে হচ্ছে গিয়ে ফাইনাল স্টেটে গেছি, আমি এখানে নাম্বার দিতে পারবো? পারবো না। হ্যাঁ, এখন ওই জিনিসগুলা করো না যেখানে হচ্ছে আমার একেবারে হাত পা বাঁধা হয়ে যায়, যে এখানে নাম্বার দিলে আমার মান সম্মান থাকবে না, বা আমাকে জাজ করা হবে তখন, যে আপনিই তো পড়াতে পারেন না, আপনি তো জানেন না যে এখানে আসলে মার্কস দেওয়া যায় না। সেটা করো না। ওটার বাইরে যা কিছু থাকবে, মানে তুমি যদি পুরো রচনা লিখো তাহলেও যা, আর তুমি যদি এক লাইনেও লিখো তাহলেও একই নাম্বারই পাবা, যদি তুমি জিনিসটা কারেক্ট লিখে থাকো। সো আমার সাজেশন হবে এই পার্সিং বলো, এনএফএ ডিএফএ বলো, সবগুলার ট্রানজিশন ডায়াগ্রাম গুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। কারণ তোমাদের যত কিছু জিনিস আছে এর মধ্যে ট্রানজিশন ডায়াগ্রামটা হচ্ছে সবচেয়ে বেশি মানে ঠান্ডা মাথায় করার জিনিস।
এটা ছাড়া অন্য কিছু মোটামুটি তোমরা সবাই পারবা, কিন্তু ট্রানজিশন ডায়াগ্রামটাতে ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি। সো এইটা ভালো করে প্র্যাকটিস করো, কারণ ট্রানজিশন ডায়াগ্রাম তোমার এনএফএডিএফ তেও আছে, আর পার্সিং এ যেটা করতেছি সেটা তো ওই এনএফএডিএফ এরই নেক্সট লেয়ার। সো ওই পুরা জিনিসটাতেই হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, জি ম্যাম। ওকে, তাহলে ভালো থাকো সবাই। জি ম্যাম। আর কোনো দরকার হলে অবশ্যই সাথে সাথে কন্টাক্ট করো, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ম্যাম আপনিও ভালো থাকবেন ম্যাম, অগ্রিম ঈদ মোবারক ম্যাম। আচ্ছা, অগ্রিম ঈদ মোবারক, ধন্যবাদ। ঠিক আছে, জি ম্যাম। আর মেলে ম্যাম হচ্ছে বিকাশ নাম্বারটা পাঠাই দিও, সালামিটা দিয়ে দিও। আচ্ছা, সালামি হচ্ছে কন্ডিশনাল। সালামি হচ্ছে তুমি যদি ইসে পরীক্ষায় ফুল মার্কস পাও তাহলে সালামি বলো না, এটা দুষ্টামি না, আসলে পরীক্ষায় ফুল মার্কস পেলে তোমাকে আমি সালামি পাঠাবো। ইনশাল্লাহ ম্যাম। ঠিক আছে, আমি এটা মনে রাখবো। আমি আর কারো খাতা ঠিকঠাক মতো না দেখি, তোমার খাতা আমি ঠিকঠাক মতো দেখি। না ম্যাম, থাকো, সালামিটা লাগবে না ম্যাম। সালামির সাথে এটা কোনো সম্পর্ক নেই। যাই হোক, ঠিক আছে, না আমি এই দুষ্টামি না, বাট সবাই ভালো করে দেওয়ার চেষ্টা করো, এটাই আমার এক্সপেকটেশনস থাকবে তোমাদের কাছে। কারণ আফটার অল তোমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তো তোমাদের যাতে ভালো হয় এটা আমরা টিচাররাও চাই। তোমাদের থেকে আমাদের এক্সপেকটেশনসটা সবচেয়ে হাই থাকে। ওকে, তাহলে ভালো থাকো। আগামী ঈদ মোবারক। আর যার যার সালামি পেতে ইচ্ছা করে বিকাশ নাম্বার পাঠিয়ে দিতে পারো, ওই খাতাগুলো আমি খুব ভালো করে দেখবো। ঠিক আছে, ভালো থাকো। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম।